গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড। 3 পুলিশ সদস্যের যাবজ্জীবন, বেরোবের সাবেক ভিসি সহ 5 জনের 10 বছর করে কারাদণ্ড। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। আমি সন্তুষ্ট নয়, আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। হাদি হত্যার মূল আসামি ফয়সালকে অস্ত্র মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড। জ্বালানি সাশ্রয় ও যানজট নিরসনে শনিবার থেকে রাজধানীর নির্দিষ্ট স্কুলে 3 দিন করে অফলাইন অনলাইনে ক্লাস। পাইলট প্রকল্প সফল হলে শুরু হবে সারা দেশে। ফিলিং স্টেশনে ভোগান্তি কমছেই না। রাজশাহীতে হামে মৃত্যুর লাগাম টানা যাচ্ছেই না। একদিনে 4 শিশুর মৃত্যু, 1 সপ্তাহে প্রাণ গেছে 16 শিশুর। বগুড়া 6-এর উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও শেরপুর 3-এ চোখে পড়ার মতো ভিড়। ভোটগ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার। এবং লেবাননে ফের ইসরায়েলি হামলা। যুদ্ধবিরতি থেকে সরে আসার হুঁশিয়ারি ইরানের, বন্ধ করল হরমুজ প্রণালী। যুদ্ধ বন্ধের শর্তে লেবাননকে যুক্ত করার আহ্বান যুক্তরাজ্যের। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। যাবজ্জীবন সাজা দেয়া হয় 3 পুলিশ সদস্যকে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ ও রংপুর পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে দেয়া হয়েছে 10 বছরের সাজা। রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল বলেন, কিছু মানুষ সেদিন অমানুষের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। রায়ে সন্তুষ্ট আসামিপক্ষ, তবে রায় বিশ্লেষণ করে আপিল করার কথা জানান চিফ প্রসিকিউটর। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরাও। বাকিটা জানাচ্ছেন জাহিদ হাসান। 24-এর 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আন্দোলনরত শিক্ষার্থীদের। আন্দোলন ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। এমন পরিস্থিতিতে দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে যান শিক্ষার্থী আবু সাঈদ। তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। এই দৃশ্য ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আবু সাঈদ হত্যা মামলার 6 আসামিকে। রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন আবু সাঈদের 3 ভাই। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আবু সাঈদ হত্যা মামলায় সবাইকে সমান আইনি সুযোগ দেয়া হয়েছে। পরে 3 বিচারিক সর্বসম্মতভাবে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে পুলিশের এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে দেয়া হয় মৃত্যুদণ্ডের রায়। পুলিশ কমিশনার মনিরুজ্জামান, ভিসি হাসিবুর রশিদকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। জীবন, নয়ন ও মাধব এই পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই 2 জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অতিরিক্ত তাদেরকে আরও 10 বছর, অন্য কাউন্টে তাদেরকে 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে।
গ্রেপ্তার প্রক্টর শরীফুল ইসলামকে 5 বছর, ছাত্রলীগ সভাপতি পামেল বড়ুয়াকে 10 বছর, শিক্ষক মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডলকে দেয়া হয় 10 বছর করে সাজা। 30 জন আসামি, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চার্জ আনা হয়েছিল। এক একজনের বিরুদ্ধে একাধিক চার্জ আনা হয়েছে, চার্জ নাম্বার 1, 2, 3 এরকম। আমরা 3 জন আসামির বিরুদ্ধে একাধিক চার্জ প্রমাণিত হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধে 3টা কাউন্টে চার্জ হলে হয়তো একটা কাউন্টে দোষী সাব্যস্ত হয়েছে, অন্যগুলো থেকে তারা অব্যাহতি পেয়েছেন। রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী জানান, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। ঘোষিত রায়ের সাবস্ট্যান্স এবং অপারেটিভ পার্ট অনুসারে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আমরা এই রায়ে প্রত্যাশার নিরিখে অবশ্যই সংক্ষুব্ধ এবং আমরা আইনে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। আবু সাইদ হত্যা মামলার আরেকটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এই মুহূর্তে রংপুরের শহীদ আবু সাইদের বাসায় রয়েছেন সহকর্মী মোকাররম হোসাইন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোকাররম, জানাবেন পরিবারের সদস্যরা কি বলছেন এই রায়ের প্রতিক্রিয়ায়? উজ্জ্বল, আবু সাইদের পরিবারের যে সদস্যরা আছেন তাদের মধ্যে আবু সাইদের ভাইরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছেন, বাড়িতে রয়েছেন তার বাবা এবং মা। এবং আবু সাইদের বাবা রায়ের প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি খানিকক্ষণ আগে এখানেই বসে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং আমার ঠিক বামে আবু সাইদের কবর। আবু সাইদের সমাধির পাশে বসে তিনি আসলে এই রায়ের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে মনে হয়েছে তিনি সংক্ষুব্ধ এবং অসন্তুষ্ট। তিনি বলেছেন যে এই মামলাটি একটি পুলিশি হত্যাকাণ্ড ছিল, এই হত্যাকাণ্ডের ঘটনাটি, যার ফলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরও বেশি সাজা তিনি প্রত্যাশা করেছিলেন। একই সঙ্গে তিনি ছাত্রলীগের যে নেতারা আবু সাইদকে নানা সময় নিপীড়ন করেছিল, কোটা সংস্কার আন্দোলন যখন দানাবাঁধে, যখন এটিকে সংগঠিত করবার দায়িত্ব ছিল আবু সাইদের উপরে, তখনও কিন্তু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি পমেল বড়ুয়া সহ আরও যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আবু সাইদের পথরোধ করেছিলেন, তাকে আটকে রেখেছিলেন, চড়থাপ্পড় মেরেছিলেন, ধাক্কা দিয়েছিলেন, ব্যানার কেড়ে নিয়েছিলেন। এই সমস্ত অপরাধ করে করে আবু সাইদকে আসলে এক ধরনের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এই কারণে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে তিনি বেশি করে দণ্ড দেবার যে প্রত্যাশার কথা সেটি জানিয়েছিলেন। একই সঙ্গে বিশেষ করে তিনি পমেল বড়ুয়ার নাম বলেছেন, যে পমেল বড়ুয়াকে 10 বছর নয়, তাকে মৃত্যুদণ্ডের রায়ে তার প্রত্যাশা ছিল। একই সঙ্গে পুলিশের বড় কর্মকর্তাদেরকে অনেককেই আসলে 3 বছর, 5 বছর এবং 10 বছর সাজা দেওয়া হয়েছে, যাবজ্জীবনও দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 2জন পুলিশের কনস্টেবল এএসআই কে। তিনি বলছেন যে বড় কর্মকর্তাদেরকে আড়াল করা হয়েছে ছোট কর্মকর্তাদেরকে সাজা দেবার মধ্য দিয়ে, যার ফলশ্রুতিতে তার প্রত্যাশা ছিল ছাত্রলীগের নেতাকর্মী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশি সাজা, যেটি হয়নি। যার কারণে তিনি বলেছেন যে তার পরিবারের বাকি সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে তিনি পরবর্তীতে আরও বিস্তারিত প্রতিক্রিয়া জানাবেন এবং আইনগতভাবে এটিকে কিভাবে মোকাবেলা করা যায় সেই প্রস্তুতি তিনি নেবেন বলে আভাস দিয়েছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজকে যে রায়টি দিল, এই রায়ের ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আবু সাইদের পরিবার এবং সমগ্র রংপুর জেলায় এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন যে রায় পুরোপুরি আসলে কার্যকর না হওয়া পর্যন্ত নির্ভর হওয়া যাচ্ছে না, আবার কেউ কেউ বলছেন যে এই মামলাটি আরও অধিকতর তদন্ত কিংবা আরও বিচারিক কার্যক্রম দীর্ঘায়িত করে আরও অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা যায় কিনা, এমন কথা আসলে অনেকেই বলছেন। এই ছিল উজ্জ্বল এই মুহূর্তে আবু সাইদের পরিবারের প্রতিক্রিয়া নিয়ে সবশেষ খবর। রংপুর থেকে মোকাররম হোসাইন জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমকে অস্ত্র মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার 18তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসিনের আদালত এই রায় ঘোষণা করেন। এর আগে গত 5 এপ্রিল রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই মামলার রায় ঘোষণার দিন ঠিক করেন আদালত। আরও জানাচ্ছেন ইমদাদুল আজাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করার ঘটনায় আলোচনায় আসেন ফয়সাল করিম মাসুদ। হাদি হত্যার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান ভারতে। তবে তার নামে এর আগেও একাধিক মামলা রয়েছে। 2024-এর 7 নভেম্বর র্যাবের অভিযানে রাজধানীর আদাবর থেকে গুলি ও 2টি বিদেশি পিস্তল সহ গ্রেফতার হয় ফয়সাল। এরপরই এই আসামি জামিনে বেরিয়ে হত্যা করেন শরীফ ওসমান হাদিকে। ওই সময়ে করা তার বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় তাকে 10 বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন আদালত। ফয়সাল করিম মাসুদ উরফে রাহুল, যিনি শহীদ ওসমান হাদির তাকে গুলি করে হত্যা করা ছিল, ওই মামলায় তিনি অন্যতম আসামি এবং তিনি বর্তমানে ভারতে বন্দী অবস্থায় আছেন।
বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে আজকে একটি রায় ঘোষণা করে এবং অস্ত্র আইনের 19-এর এ ধারা তার বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড আজকে রায় প্রচার করেন। এই রায়ের মধ্য দিয়ে আসামি ফয়সালকে ভারত থেকে ফিরিয়ে আনার পথ সুগম হলো বলে মনে করেন রাষ্ট্রপক্ষের এই পাবলিক প্রসিকিউটর। ফয়সাল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। বিরোধী দলের তীব্র আপত্তি সত্ত্বেও জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনর্প্রচার এবং সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। বিরোধী দলের নেতারা বলছেন এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন ও বিচার বিভাগের উপর হস্তক্ষেপ বাড়বে। যদিও আইনমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন সরকারের 42 দিনে একজনও গুম ও ক্রসফায়ারের শিকার হয়নি। আইনটি আপাতত পাশ হলেও বিভিন্ন পক্ষের সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা হবে। নাজমুস সাকিব জানাচ্ছেন বাকিটা। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, বিচার বহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ থাকলেও তা বন্ধে তৎকালীন মানবাধিকার কমিশন পদক্ষেপ না নিয়ে সমালোচিত হয়েছিল। অধিকাংশ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সরকারি ও রাষ্ট্রীয় বাহিনী সংস্থার বিরুদ্ধে থাকলেও 2009 সালের আইনের 18 ধারায় বলা হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে না মানবাধিকার কমিশন। এর পরিপ্রেক্ষিতে 2025 সালে অন্তর্বর্তী সরকার আইনটি বাতিল করে মানবাধিকার কমিশনকে ব্যাপক ক্ষমতা দেয় অধ্যাদেশে। অধ্যাদেশের 16 ধারায় বিধান করা হয় মানবাধিকার লঙ্ঘনের যে কোনো অভিযোগ তদন্ত করতে পারবে কমিশন। যে কোনো সরকারি কর্মচারী, বাহিনী ও সংস্থার সদস্যদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে। অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মচারী বা বাহিনীর সদস্য হলে তাকে আদালতের অনুমতিতে গ্রেপ্তারও করতে পারবে কমিশন। এই সংসদের সংসদ নেতা কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদে অধ্যাদেশটি বাতিল করে 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশন আইনটি কার্যকর করার উদ্দেশ্যে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল উত্থাপন করে সরকার। এতে তীব্র আপত্তি জানায় বিরোধী দল। হাসনাত আব্দুল্লাহ বলেন, অধ্যাদেশ বাতিল করে আগের আইনে গেলে বিরোধী দলকে দমন পীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করবে সরকার। আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে এবং জাতি পিছিয়ে পড়ার একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে এই সংসদে এটি থাকবে। 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশন আদতে কোনো আইন না, এটা হচ্ছে সরকারি আরেকটা দপ্তর বানানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। জবাবে আইনমন্ত্রী জানান, সরকার দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত একজনও গুম ও ক্রসফায়ারের শিকার হয়নি। মানবাধিকার লঙ্ঘনের শিকার যারা হয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে বিলটিতে আরও সংযোজিত হবে। যেহেতু মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন এবং যাতে করে 2009 সালের আইনটা বাতিল করে দিয়েছিলেন মানবাধিকার কমিশনের জায়গাটা অসম্পূর্ণ না থাকে, ফাঁকা না থাকে, সেই কারণে আপাতত আমরা 2009 সালের আইনটাকে রেস্টোর করেছি। কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই। সুতরাং সব পড়লাম, প্রথম লাইনটাই পড়লাম না যে 2025 সালের আইনটা আমরা অধিকতর যাচাই বাছাই করার জন্যই এনেছি। পরে স্পিকার কণ্ঠভোটে দিলে আইনটি পাশ করে জাতীয় সংসদ। এদিন সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল নিয়েও পাল্টাপাল্টি বক্তব্য দেয় দুপক্ষ। বিরোধী দলীয় নেতা নাজিবুর রহমান বলেন, এই বিলটির মাধ্যমে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হবে। জবাবে আইনমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট এতটাই স্বাধীন যে বিগত সময়ের অন্যায়ের জন্য কোনো বিচারককে শাস্তির আওতায় নেওয়া হয়নি। যে রহিতকরণ বিলটি উত্থাপিত হয়েছে বিবেচনার জন্য, এটি বিচার বিভাগের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতার চরম লঙ্ঘন, ফ্যাসিবাদী কায়দায় নিম্ন আদালতকে ব্যবহার করে বিরোধী মত দমনের আয়োজন চলছে। মাননীয় স্পিকার, এই বাংলাদেশে মোমবাতি জেলে বিচার করা হয়েছে বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকে যাতে সাজা দেওয়া হয় রাতের বেলায়। ডকেট ডেকে নিয়ে যে একদিনে 10টা 12টা 15টা সাক্ষীর এক্সামিনেশন নিয়েছেন রাত 12টা পর্যন্ত। এই সুপ্রিম কোর্ট সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও সে সমস্ত বিচারকদের একজনকেও ডিসিপ্লিনারি প্রসিডিংয়ের আওতায় আনেনি। মাননীয় স্পিকার, সুপ্রিম কোর্ট এতটাই স্বাধীন যে সরকারের এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। পরে স্পিকার কণ্ঠভোটে দিলে আইনটি পাশ করে জাতীয় সংসদ। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
দিনের প্রথমার্ধের বৈঠক শেষে সরকারি দলের চিফ হুইপ জানান, বিচারের নামে যেন আর অপবিচার না হয় সেজন্যই স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় কাজ করবে সরকার। মানুষ যাতে বিচার বিভাগের রায় পায়, স্বাধীনতা পায়, ন্যায় বিচার পায়, এবং বাংলাদেশ নয় পৃথিবীতে মানুষের শেষ আশ্রয়স্থল হলো বিচার বিভাগ। কাজে সেটা নিশ্চিত করার জন্যই আমরা আজকে বিল করে নিয়েছি। অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া 133টি অধ্যাদেশ মূলত বিল আকারে পাশ হচ্ছে জাতীয় সংসদে। শুক্রবারের মধ্যে এসব অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আমার একজন সহকারী জজের নাজমুস সাকিব, এখন ঢাকা। উজ্জ্বল, যুক্তরাষ্ট্র এবং ইরানে যে যুদ্ধ চলমান ছিল এতদিন, এই চলমান যুদ্ধে এখন কিন্তু 2 সপ্তাহের জন্য বিরতি নিয়েছেন তারা, এবং একই সাথে এই যে তাদের এই চলমান যুদ্ধে জ্বালানির সংকট কিন্তু তীব্র হয়েছে পুরো বিশ্ব জুড়ে। একই সাথে বাংলাদেশেও কিন্তু জ্বালানির সংকট দেখা দিয়েছে, এবং আমরা কিন্তু খেয়াল করেছি গত কয়েকদিন ধরে বা তার আগের থেকেও আমরা দেখছি যে জ্বালানির সংকট দিনে দিনে তীব্র হচ্ছে, এবং এই যে দীর্ঘ সারি পাম্পগুলোতে কিন্তু সেটা আমরা দেখতে পেয়েছি, এবং ঢাকার বাইরেও কিন্তু একই চিত্র। সহকর্মীরা রয়েছেন, সেই খোঁজখবর জানবো। সানি মৃধা যুক্ত আছেন মতিঝিল থেকে এবং সিলেট থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে সন্দীপন শুভ। শুরুতেই যেতে চাই সানির কাছে। সানি, জানাবেন পাম্পগুলো থেকে জ্বালানি সরবরাহের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো কিনা, ডিপোর কি চিত্র? আমরা বিভিন্ন রাজধানীর ফিলিং স্টেশনে আমরা ঘুরে বেরিয়েছি, আমরা ঘুরে দেখেছি সব জায়গার চিত্র প্রায় একই। অনেক জায়গা থেকে সূর্যোদয়ের আগ থেকে অনেক চালক লম্বা লাইনে ছিলেন এবং একই সাথে দীর্ঘ অপেক্ষার পর কেউ কেউ তেল পাচ্ছিলেন। আবার আমরা দেখেছি আসাদ গেটের যে 2টি ফিলিং স্টেশন রয়েছে, সোনার বাংলা ফিলিং স্টেশন ও তালুকদারটি কিন্তু এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এখন পর্যন্ত তালুকদার ফিলিং স্টেশন এখনও খুলেনি, তবে কখন খুলবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। আর সোনার বাংলা যেটি ছিল, এই 2টি কিন্তু রাজধানীর অন্যতম বড় 2টি ফিলিং স্টেশন। এখানে খুচরা থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের একটা মোটা দাগে একটি চাহিদা তারা মেটান। পাশাপাশি আমরা দেখতে পেরেছি যে এই যে সংকটের যে গুঞ্জন, এটি হওয়া শুরুর পর থেকেই তাদের 2 স্টেশনে কিন্তু দীর্ঘ লাইন ছিল। এছাড়াও কিন্তু আমরা পরিবাগে যে ফিলিং স্টেশনে দেখেছি, এখন বর্তমানে মতিঝিলের এই যে রহমান ফিলিং স্টেশনের এখানে আছে, এখানেও কিন্তু বিশেষ করে বাইকারদের লম্বা একটি লাইন, একই সাথে এখানে প্রাইভেট কার বা নিজস্ব যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর একটু লম্বা একটি লাইন আমরা দেখতে পেরেছি। এখানে কিন্তু রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ যারা বাইক চালক আছেন তাদেরকে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। এছাড়া প্রাইভেট কার যেগুলো রয়েছেন সেগুলোকে কিন্তু 2000 টাকার তেল দেওয়া হচ্ছে। একই সাথে শুধু আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনই না, আমরা কিন্তু মতিঝিলের আরও একটি ফিলিং স্টেশন দেখেছি যেগুলো এরই মধ্যে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। এখানকার অকটেনও প্রায় শেষের দিকে, এটি হয়তো শীঘ্রই বন্ধ করে দিবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে পেট্রোল আর ডিজেলের 2টি বুথ এখানে চালু রাখবে, অর্থাৎ পেট্রোল ও ডিজেলের যে নজেল 2টি আছে এই 2টি কিন্তু সক্রিয় থাকবে। তবে কতক্ষণ নাগাদ এখানে সক্রিয় থাকে বা কতক্ষণ পর্যন্ত থাকে সে বিষয়ে নিশ্চিত করে তারা কিছু বলতে পারেনি। এর বাইরেও যদি বলি যে আমরা ট্রাস্টে গিয়েছিলাম, ট্রাস্টে কিন্তু 24 ঘন্টায় সেখানে তেল সরবরাহ করা হয়ে থাকে এবং একই সাথে সেখানে কোনো প্রকার সংকট দেখা যায়নি। অর্থাৎ অন্য ফিলিং স্টেশনের যে রকম সংকট ছিল বা 500 টাকা দিচ্ছে বাইকারদের, প্রাইভেট কারদের দিচ্ছে 3000 টাকার, সেই জায়গা থেকে কিন্তু ট্রাস্ট একটু ভিন্ন রকম। ট্রাস্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়ার চেষ্টা করছে এবং সেখানে কোনো ধরনের সংকট নেই। ডিপো থেকেও তারা পর্যাপ্ত চাহিদা মতো তেল পাচ্ছে বলে আমাকে জানিয়েছে। তো এই ছিল আসলে মতিঝিল রহমান ফিলিং স্টেশন থেকে সবশেষ খবর আমার কাছে। রাজধানীর খবর শুনছিলাম, এবার একটু সন্দীপন শুভর কাছে যেতে চাই। তিনি আছেন সিলেটে। শুভ, আমরা রাজধানীর চিত্র দেখছিলাম, সেখানে ফিলিং স্টেশনগুলোতে এই মুহূর্তে এখনও ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনার এখানে আসলে কি দেখছেন এবং জ্বালানি তেল সরবরাহের সবশেষ কি পরিস্থিতি জানাবেন? দেখুন রাত্রি, একটা বিষয় হচ্ছে একটু ব্যতিক্রম বলা চলে সিলেটকে। পেট্রোল এবং অকটেন যেহেতু লোকাল যে গ্যাস ফিল্ডগুলো রয়েছে সেখান থেকে আসলে সরবরাহ করা হচ্ছে বা সংগ্রহ করা হচ্ছে, সেই জন্য পেট্রোল অকটেন নিয়ে তেমন একটা আসলে আমরা টানাপোড়েন দেখি না। তবে গতকাল থেকে এই পাম্পে আমি যেখানে দাঁড়িয়েছি, উত্তরা পেট্রোলিয়াম পাম্প, সেই পাম্পে কিন্তু পেট্রোলের একটা
সংকট রয়েছে রাত 10টা থেকে। তারা বলছেন যে ডিপো থেকে নির্দিষ্ট পরিমাণ যে পেট্রোল দেওয়া হয় সেই তার পরবর্তীতে কিন্তু আর দেওয়া হয় না, অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে কিন্তু সেই পেট্রোল অকটেন দেওয়া হচ্ছে। তবে পুরো সিলেট বিভাগ জুড়ে আমি যদি বলি বিশেষত ডিজেল নিয়ে একটা টানাপোড়েন রয়েছে রাত্রি। বিশেষ করে যে ডিজেল আগে ওয়াগন দিয়ে আসতো রেলের মাধ্যমে সেই চট্টগ্রাম থেকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক মাস ধরেই কিন্তু সেই ওয়াগনের একটা সংকট রয়েছে সিলেটে, এবং ওয়াগন কম আসার ফলে যেমনটি হচ্ছে যে এখানে আশুগঞ্জ থেকে সড়ক পথে তেল আনতে হচ্ছে, সেক্ষেত্রে খরচ এবং সময় সব কিছুই কিন্তু ব্যয় হচ্ছে অনেক বেশি। সেক্ষেত্রে একটা সংকট রয়েছে ডিজেলের ক্ষেত্রে, সবসময় কিন্তু ডিজেল প্রাপ্তি সম্ভব হচ্ছে না। এবং সংঘাতের ব্যাপার, যেটি মধ্যপ্রাচ্য সংঘাতের পরে যেমনটি আমরা দেখেছিলাম প্রথম মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, সেই আতঙ্ক কিছুটা কেটেছে বটে, তবে এখনও যে পুরোপুরি কেটেছে তেমনটি না। আমরা আজকেও দেখেছি এখানে 2 লিটার যার প্রয়োজন তিনি কিন্তু 5 থেকে 10 লিটার পর্যন্ত নিচ্ছেন, এবং অনেকে কিন্তু তার যে পরিমাণ প্রয়োজন তার থেকে বেশি নেওয়ার যে প্রবণতা সেটি থেকে এখনও সরে আসতে পারেনি। এবং আমরা পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তাদের যে পরিমাণ প্রয়োজন, অর্থাৎ সিলেট বিভাগের যে 114টি পাম্প রয়েছে সেই 114টি পাম্পের প্রেক্ষিতে যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু প্রায় 10 লাখ লিটার পেট্রোল অকটেন ডিজেলের প্রয়োজন। তবে সেক্ষেত্রে তারা পাচ্ছেন 60 থেকে 70%, অর্থাৎ নিয়ন্ত্রিত পদ্ধতিতে এখানে তেল বা জ্বালানি বিতরণ করা হচ্ছে। তবে যে বিষয়টি হচ্ছে শৃঙ্খলা পুরোপুরি রয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খল কোনো পরিস্থিতি নেই, স্বাভাবিকভাবেই সব কিছু চলমান রয়েছে। রাত্রি এই ছিল আমার কাছে সিলেটের পেট্রোল পাম্প থেকে সর্বশেষ খবর। জ্বালানি সংকটের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এবারে জানাবো ইস্টার্ন রিফাইনারির খবর। ইস্টার্ন রিফাইনারির মজুদ তেলে সর্বোচ্চ 11 দিনের চাহিদা পূরণ করা সম্ভব বলে শঙ্কা জানিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। বেলা 11টায় মতিঝিলে ডিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশের উপর প্রভাব নিয়ে আয়োজিত আলোচনা সভায় এই শঙ্কার কথা তুলে ধরেন সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ। দেশে 1,28,939 মেট্রিক টন ডিজেল মজুদ আছে, যা দৈনিক চাহিদার বিপরীতে মাত্র 11 দিন এবং মোট ধারণ ক্ষমতার 20.5%। জ্বালানি অনিশ্চয়তা প্রতি মাসে ক্রয়াদেশগুলোকে স্থায়ীভাবে অন্য দেশগুলোতে চলে যাচ্ছে। তৈরি পোশাক খাতের হারানো বাজার অংশীদারিত্ব একবার হাতছাড়া হয়ে গেলে পুনরায় দখল করা কাঠামোগতভাবে অত্যন্ত কঠিন। জ্বালানি তেল, বিদ্যুতের দাম, পরিবহন খরচ ও খাবারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ পড়ছে এবং রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। জ্বালানির সংকট নিরসন ও যানজট কমাতে রাজধানীর নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুরুতে সপ্তাহে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে ক্লাস পরিচালিত হবে। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ঘোষণা দেন। তিনি জানান, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি শ্রেণীকক্ষে অংশ নেবে, আর রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে অনলাইন ক্লাস। তিনি আরও জানান, প্রাথমিকভাবে রাজধানীর নির্বাচিত কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হচ্ছে। আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ও অফলাইনের সমন্বয়ে পাঠদান চালিয়ে যেতে পারবে। পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে তা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। আগামী সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় শিক্ষা সচিব বলেন, সমন্বিত এই পদ্ধতি নগরীর যানজট হ্রাস ও জ্বালানি সাশ্রয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। মঙ্গলবারে আমরা আসছি না, বুধবারে আবার আমরা আসবো ক্লাসে ফিজিক্যালি, এবং বৃহস্পতিবার আমরা আসবো না, শুক্রবারে আমরা আসবো না। শুক্রবার তো প্যারেন্টস বাড়িতেই থাকে, শনিবারও প্যারেন্টস বাড়িতে থাকে, কিন্তু শুক্রবারে যদি আমরা ক্লাস করাই অনলাইনে তো প্যারেন্টসদের ডিস্টার্ব হবে, আপনারা কষ্ট পাবেন। হ্যাঁ, তাহলে এবার বুঝলেন, শনি, সোম, বুধ, প্র্যাকটিক্যালি স্পিকিং আমরা 3 দিন ওদেরকে সপ্তাহে। রাজশাহীতে সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে মারা গেছেন 4 শিশু। এ নিয়ে গত এক সপ্তাহে হামে মৃত্যু হয়েছে 16 জন শিশুর। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক রোগী। বিস্তারিত পরিস্থিতি জানাতে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসকরা কি বলছেন, আর আইসিইউ সুবিধা কতটুকু কার্যকর রয়েছে?
উজ্জ্বল, আসলে চিকিৎসকরা এখনো পর্যন্ত এটির কোনো সমাধানে এখনো আসতে পারেননি, কেননা আসলে জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র হামের উপসর্গ নিয়ে যারা এসেছেন তাদের সংখ্যা প্রায় 500 জন, এবং এর মধ্যে কিন্তু জানুয়ারি থেকে এখন পর্যন্ত 50 জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা যেটি আসলে পর্যবেক্ষণ করেছেন সেটি পর্যবেক্ষণ করে এখন পর্যন্ত হামে আক্রান্ত 38 জন রোগী হাসপাতালে এসেছে বলে তারা বলছেন। কিন্তু আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কয়েকটি ওয়ার্ড, বিশেষ করে 26, 10 এবং 30 যেটি আইসোলেশন করা ওয়ার্ড 30 নম্বর, সেখানে দেখেছি কিন্তু অর্ধশতেরও বেশি হামের উপসর্গ শুধু নয় হামে আক্রান্ত রোগীরা এসেছেন এবং তারা থেকে চিকিৎসা নিচ্ছেন। আমরা যেখানটিতে দাঁড়িয়ে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে জরুরি বিভাগের প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের এখানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম নাটোরের গুরুদাসপুর থেকে একজন শিশু এসেছে যিনি একেবারে হামে আক্রান্ত, গুটি বসন্ত, সেটি তার শরীর দেখলেই বোঝা যায়। অর্থাৎ এই যে রোগী আসার যে হার সেটি আসলে কোনোভাবেই কমছে না। প্রত্যেক দিনে আমরা লক্ষ্য করছি 10 জনেরও বেশি রোগী আসছেন বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নতুন করে রোগী আসা শুরু করেছে নওগাঁ থেকে, এবং এর আগে থেকে কিন্তু কুষ্টিয়া এবং পাবনা থেকে রোগীরা আসছিল। এখন কিন্তু অন্যান্য জায়গাগুলোর কিন্তু উপসর্গগুলো ছড়াচ্ছে এবং সেখান থেকেও রোগীর সংখ্যা অনেক বেশি পাওয়া যাচ্ছে। যেমন আজকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় 27 জন নতুন উপসর্গ নিয়ে আসলে হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বলছে যে তারা যে 3টি ওয়ার্ড রেখেছে সেখানে যথেষ্ট পরিমাণ চিকিৎসক রাখা হয়েছে, নার্স রাখা হয়েছে, এবং যেটি আইসিইউ এর কথা বলছিলেন উজ্জ্বল, আইসিইউ আসলে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল 18টি সুবিধা দিতে পারছে, যার মধ্যে কিন্তু 16টি যারা হামে আক্রান্ত তাদের জন্য ব্যবহার করা হচ্ছে, এবং একই সাথে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যে আইসিইউ সেটিও কিন্তু এখানকার চিকিৎসকরা ব্যবহার করছে। তারপরেও কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি জানি অর্ধশতেরও বেশি এই আইসিইউ সিরিয়ালে আছে। সুতরাং এটি সহসায় আসলে ঠিক হচ্ছে না। এই ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো উজ্জ্বল, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। রাকিবুল হাসান জানাচ্ছিলেন রাজশাহী থেকে হামের সবশেষ পরিস্থিতির খবর। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বগুড়া 6 ও শেরপুর 3 আসনে। সকাল 7:30 থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। বগুড়া 6 আসনের উপনির্বাচনে বেলা 12টা পর্যন্ত 150টি কেন্দ্রে ভোট পড়েছে 19.39%। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। প্রায় 4.5 লাখ ভোটারের জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে আনসার, পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এই আসনে বিএনপি, জামায়াত ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে স্থগিত হওয়া শেরপুর 3 আসনেও চলছে ভোট গ্রহণ। দুপুর 12টা পর্যন্ত ভোট পড়েছে 24.12%। কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই আসনে 4,13,000-এর বেশি ভোটার 128টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিএনপি ও জামায়াতের প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও প্রশাসন বলছে ভোট গ্রহণ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে বগুড়া 6 ও শেরপুর 3 আসনে এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যদি তাৎক্ষণিকভাবে আমার অভিযোগের বিরুদ্ধে অ্যাকশন নেয় তাহলে বুঝবো যে প্রশাসন ঠিক আছে। সার্ভিস প্রস্তুতি অনেক ভালো, এবং দেখছি যে সকাল থেকে আমি মুখ করছি যে জনসাধারণ ভোটাররা খুব স্বতঃস্ফূর্তভাবে আসছে, এবং ভোটার প্রথম দিকে কম থাকলেও এখন বাড়ছে। আমরা শেষ পর্যন্ত ভোট ময়দানে থাকব এবং জনগণকে সাথে নিয়ে রিটার্নিং অফিসারের এই ইঞ্জিনিয়ারিং সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে এখানে আমরা সুষ্ঠু একটা সঠিক নির্বাচন অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ। যেহেতু বগুড়া জিয়াউর রহমানের পবিত্র জন্মভূমি, সেখানে ফলস ভোটদের প্রয়োজন পড়ে, ভোট চুরি করার দরকার পড়ে, স্বাভাবিকভাবে মানুষ উপস্থিত হয়ে তারা ভোট দিয়ে যাবে। এখন ওই রেজাল্ট শিট আমরা ছিঁড়ে ফেলছি, নতুন করে আমাকে রেজাল্ট শিট দেওয়া হয়েছে, সেটাতে এখন রেজাল্ট হবে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে ফিরেছে আজ সকালে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, রেমিটেন্স যোদ্ধারা ভালো নেই।
আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। বাক্সবন্দি কফিনে ফিরে ২৭ বছরের প্রবাস জীবনের অবসান হল সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শাহ আলম ভূঁইয়ার। গত ১ এপ্রিল মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে দেশটির ফুজাইরা অঞ্চলে নিহত হন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ নিতে আসেন স্বজনরা। ১০ বছর আগে প্রথম স্ত্রীকে হারানো শাহ আলমের ৪ সন্তান এখন এতিম। পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে ফিরেছেন পরিবারের অশ্রু সঙ্গী করে। আমার মামা থাকে ওই দেশে আমার মামা ফোন দিয়ে বলছে যে হঠাৎ করে এরকম বোমে মারা গেছে। দুটো ছেলে ছোট লেখাপড়া করা এইটারও আমার তৌফিক নেই। বিমানবন্দরের ৮ নম্বর গেইটে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রেমিটেন্স যোদ্ধারা ভালো নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, নিহত প্রবাসীদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সচেষ্ট রয়েছে সরকার। দেশে আটকে থাকা প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনেও কাজ চলছে। এছাড়া কাজ হারানো কর্মীদের নতুন কর্মসংস্থানেরও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। যখন আমরা কর্মসংস্থান তৈরি করাতে সচেষ্ট আছি, সেখানে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যারা কাজ হারিয়ে দেশে ফিরেছে তাদেরকে আমরা অবশ্যই পাঠাবো, এবং তারা যাতে এখানে যারা যেতে না চায় তারা যেন বাংলাদেশে একটা কর্মসংস্থানে পেতে পারে সেটাও আমরা সচেষ্ট থাকবো। নিহত এই প্রবাসীর পরিবারকে ৩৫,০০০ টাকা পরিবহন ও দাফন খরচ এবং ৫০,০০০ টাকা বিশেষ অনুদান দেওয়া হয়। এছাড়া আরও ৩ লাখ টাকা সহায়তার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আমাদের মন্ত্রণালয়ের যে প্রভিশন আছে, যেহেতু এটা ডকুমেন্টেড কর্মী ছিলেন তিনি, সেই ক্ষেত্রে তিনি ৩ লক্ষ টাকা পাবেন। ইন্স্যুরেন্স না থাকার কারণে ১০ লক্ষ টাকাও পাবেন না, কিন্তু ৩ লক্ষ টাকা পাবেন। সেটা একটা প্রসেস আছে, আমরা ইউএনের মাধ্যমে সার্টিফিকেশন নিয়ে এই টাকাটা দেব। মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত ৭ বাংলাদেশির মধ্যে এ নিয়ে সৌদি, আমিরাত ও বাহরাইন থেকে ৫ প্রবাসীর মরদেহ দেশে ফিরল। এছাড়া সৌদি আরবে নিহত বাচ্চু মিয়ার মরদেহ সেখানে দাফন করা হয়েছে। ইরাকে রয়েছে নিহত মোহাম্মদ শ্রাবণ নামের আরেক প্রবাসীর মরদেহ। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। হতে চলেছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি। এদিকে চুক্তি ব্যর্থ হলে ইরানে যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ এবং শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যে কোনো সময় যুদ্ধ শুরুর জন্য ইসরায়েলের আঙুল ট্রিগারেই আছে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। বাকিটা জানাচ্ছেন শাহানা জাহান। যুক্তরাষ্ট্র ও ইরান ২ সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আইডিএফের হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। জবাবে উত্তর ইসরায়েলের মানারা বসতিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়। লেবাননে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতিকে ঝুঁকিতে ফেলছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ প্রধান। আর এই হামলা যুদ্ধবিরতির ৩টি শর্তের স্পষ্ট লঙ্ঘন এবং এমন পরিস্থিতিতে আলোচনা অযৌক্তিক বলে জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। আর যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি অথবা যুদ্ধের মধ্যে একটিকে বেছে নেওয়ার কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন জাহাজ, সামরিক কর্মী ও বিমান ইরানের চারপাশে অবস্থান করবে। যদি তেহরান ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি সম্পূর্ণরূপে মেনে না নেয়, তাহলে আবারও হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরান। তবে সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের সুবিধায় হরমুজ প্রণালীর নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে আইআরজিসির নৌ শাখা। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যেসব জাহাজ এই প্রণালী অতিক্রম করতে চায় তাদের আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্সের নেতৃত্বে 15টি দেশ এক হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। লেবাননে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেছে সিরিয়া। আগামী শনিবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস, যার নেতৃত্ব দেবেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিফভ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
শাহানা জাহান, এখন বিশ্ব। ভারতের আসাম, কেরালা এবং পুদুচেরিতে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবের আমেজে সকাল 7টা থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। আসামে 126টি, কেরালায় 140টি এবং পুদুচেরিতে 30টি আসনে ভোট হচ্ছে আজ। আসামে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কংগ্রেসের গৌরব, রাইজোর দলের অখিল। কেরালায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন সিপিএমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, একই দলের কে শৈলজা, কংগ্রেসের রমেশ চেন্নিথালা ও বিজেপির রাজীব চন্দ্র শেখর। পুদুচেরিতে এআইএনআরসির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী থাট্টানচারাভির বিপরীতে লড়ছেন কংগ্রেসের ভি বৈথিলিগম। এদিকে কর্ণাটক, নাগাল্যান্ড ও ত্রিপুরার একটি করে বিধানসভা আসনে আজ হচ্ছে উপনির্বাচন। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।